সেরকম ভদ্র টাইপের ছেলে আমি না হলেও আমি আমার মতোই। ছোট থেকেই যখন থেকে ভালোবাসা কি জানতে শিখেছি, তখন থেকেই মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে বড় আপুর সাথে প্রেম করব। তাই যেখানেই যাই সেখানেই বড় আপু খুঁজি। আমার অবশ্য ক্রাশ আছে, সে হলো মিম আপু। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম খালেদ ওয়াহেদ জিম, সবাই জিম বলেই ডাকে। এবার অনার্স ফার্স্ট ইয়ারে আর মিম এবার থার্ড ইয়ারে। তবে ছোট থেকেই আমি তাকে চিনি, আমার বাবার বন্ধুর মেয়ে। সেই খাতিরে যাওয়া আসা চলে, দুই বাসার মধ্যে যাওয়া আসা হতো। ছোট থেকে আপুর পিছনে পড়ে থাকতাম। আপুর অবশ্য সেই রাগ ছিল, আপু দেখতেও খুব সুন্দর ছিল, তাই পিছনে পড়েছিলাম। একদিন মিম আপুদের বাসায় যাই, আপুকে দেখলাম পড়তেছে। তখন আমি টেনে আর আপু ইন্টার সেকেন্ড ইয়ারে। তো আপুর কাছে গেলাম, কি করছো মিম আপু? লুডো খেলছি, দেখছিস না কি করছি? ও, পড়ছো? হ্যাঁ, এখন আমায় বিরক্ত করিস না তো, যা। কই বিরক্ত করলাম? না বললাম আর কি। আপু একটা কথা বলতাম। তাড়াতাড়ি বলে যা। না থাক। কি বলবি বল। থাক আর না বলি। বেশি ঢং না করে বলে ফেল। আপু আমি না তোমাকে। কি আমাকে? যা, আমার লজ্জা করে। ওই তুই না ছেলে, ছেলেদের লজ্জা থাকে না। থাকে না? ও আচ্ছা, এত করে যখন বলছো বলেই ফেলি, আমি তোমাকে ভালোবাসি। কুত্তা তুই দাঁড়া। আম্মু আমার ঘরের ঝাড়ুটা কই? বড় বোনকে প্রপোজ করছিস? তোর থেকে আমি 3 বছরের বড়, তুই দাঁড়া। না আপু, 2 বছরের। আমি 1 বছর যাইনি, আর এই 1 বছর পড়েছি। তাতে কি, বড় তো বড়ই নাকি? আর তুই এখনো এসএসসি পাস করলি না আর প্রেম? দাঁড়া তুই, তোর অবস্থা আমি খারাপ করব আজকে। এত বড় হুমকি দিলে তো বিড়ালও পালাবে, আর আমি তো মানুষ। এই কই চাস, দাঁড়া। আন্টি দেখো না, মিম আপু নাকি মারবে। কেন রে মিম, আমার ছেলেটাকে মারতে চাচ্ছিস? আন্টিদের ছেলে নেই, তাই আমাকে ছেলের মতো ভালোবাসে। তুমি জানো জিম কি করছে? ও আমাকে প্রপোজ করছে। কি রে জিম, এটা সত্যি? হ্যাঁ আন্টি, করছি। আমি মিম আপুকে বোনের মতো ভালোবাসি। ও, এর জন্য তুই মারবি? না মা, ওই মিথ্যা বলছে। অনেক হয়েছে, এখন গিয়ে পড়তে বস। আর জিম, তুই আয়, এসে খাওয়া দাওয়া কর। কিন্তু মা। কোনো কিন্তু না, যা গিয়ে পড়তে বস। আচ্ছা। যাওয়ার সময় একটা ফ্লাইং কিস দিলাম, মারতে আসতে লাগলো, আর আমি দৌড়ে আন্টির কাছে গেলাম। এই তো জ্বালানো শুরু হলো আপুকে। মিম আপুকে সময়ে অসময়ে ভালোবাসি বলতাম, আর আপু রেগে গিয়ে মাঝে মাঝে উত্তম মাধ্যম দিত। ছোট ছিলাম তো, তাই কিছু মনে করতাম না। মনে রাখবেন, 18 বছরের নিচে সবাই শিশু। আপু ইন্টারে ভালো ফলাফল করলো, আর একটা ভালো ভার্সিটিতে চান্স পেল, তাই চলে গেল সেখানে। মজা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তাই 2 বছর অনেক কষ্ট করে পড়ে ইন্টার দিলাম, ভালো রেজাল্ট করলাম, আর আপুর ভার্সিটিতেই চান্স নিলাম। ভালো রেজাল্ট থাকায় বেশি কষ্টও করতে হয়নি, তাই হয়ে গেলাম ভর্তি। কিন্তু মিমাপু জানে না যে আমি ওখানেই ভর্তি হয়েছি। তো গেলাম প্রথম দিন, আমার কয়েকজন বন্ধুও ওখানে ভর্তি হয়েছে। তাদের সাথে দেখা করে ক্লাস করতে গেলাম। ক্লাস করে বের হচ্ছে, এমন সময় মিমাপুর সাথে দেখা। আমায় দেখে তো চমকে উঠল। তুই এখানে? কেন, চান্স পেতে পারি না? না তা না, তবে হঠাৎ করে তোকে দেখলাম, বলিসনি তো। বলিনি, এমনি। বাহ, ভুলে গেলি? তোমারে ভুলিব কেমনে, আমার তো সব জুড়েই তুমি। আবার শুরু হয়ে গেলি? তোমার জন্যই তো এখানে আসা। মার খেতে চাস নাকি? তোমার হাতে বিষও খেতে পারি, মারটা আবার কি? এসব বাদ দিবি? আচ্ছা ঠিক আছে, অনেক সময় আছে। কিসের? কিছু না। আচ্ছা বল, আন্টি আঙ্কেল কেমন আছে? ইসরে, নিজের শ্বশুর শাশুড়িকে আঙ্কেল আন্টি বলে কি মাইয়া? কি বললি? মনের কথা শুনতে পাই নাকি? কি তা কমু, আমি কিছু বলিনি তো। আমি যে জিজ্ঞাসা করলাম। ও আছে, ভালোই। আচ্ছা, এখানে যেহেতু থাকবি, কোনো কিছুর প্রয়োজন হলে বলবি, আর বাদরামিটা একটু কম হলেই চলবে। আমি তো তোমার সাথে বাদরামি করার জন্য এখানে এসেছি, খালি দেখে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
এভাবেই শুরু হলো ভার্সিটি যাত্রাপথ আমার, আর তার পিছনেই লেগে থাকা। ভার্সিটিতে আসার পর থেকে সারাক্ষণ মিমাপুয়ের পিছনে লেগে থাকি। সে যেখানে যায় আমি তার পিছনে পিছনে যাই। ক্লাসের সময়টা ব্যতীত সবসময় তাকে জ্বালাতে লাগলাম। তার বান্ধবীরা সাথে থাকলে তাদের সাথে মজা করতাম। সবাই ভাবতো আমি তাদের সমবয়সী, কারণ আমি তো সবসময় তাদের পিছনে লেগেছিলাম। একদিন ভার্সিটি আসার পর জানতে পারি মিমাপু আসেনি। মনটা খারাপ হয়ে গেল অনেক। যেহেতু আমাদের দুজনের বাসাই অন্য শহরে, তাই আমরা হোস্টেলে থাকতাম। আমি জানতাম না সে কেন আসেনি। তাই তার হোস্টেলের সামনে যাই, তারপর মিমাপুর এক বান্ধবীকে ফোন দিয়ে আসতে বলি। নীলা আপু, মিমাপুর কি হয়েছে? আজকে আসলো না যে? মিম একটু অসুস্থ। কি হয়েছে? ওর জ্বর আসছে। ডাক্তার দেখানো হয়েছে মিমাপুকে? না, কে নিয়ে যাবে? আচ্ছা আমি আসতেছি, মিমাপুকে নিয়ে নিচে আসো। ঠিক আছে। তারপর নীলা আপু মিমাপুকে নিয়ে আসলো। আমি মাথায় হাত দিলাম মিমাপুরের, দেখি প্রচণ্ড গরম। তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলাম, ডাক্তার দেখালাম। আসার সময় দুজনেই চুপ আছি। তোমার গায়ে এত জ্বর, আমায় ফোন তো করতে পারতে একটা। ওই, আমি তোর আপু হই, সেইভাবে কথা বল। আচ্ছা বলছি, আপু তোমার গায়ে এত জ্বর, আমায় তো ফোন দিতে পারতে একটা, তাই না? তোকে কেন ফোন দিব? আচ্ছা মা, আমার তোমাকে প্রশ্ন করাই ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমায়। কি? আমি তোর মা? ওই, আমি কোন দিক দিয়ে তোর মা লাগি? না আপু, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করে দিন। আর বেয়াদবি করবি না আমার সাথে, সবসময় আপু ডাকবি, ঠিক আছে? জান বাঁচলে লাখো উপায়, এই সময় এই মেয়ের হাত থেকে বাঁচা ফরজ, তাই রাজি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু। গুড। এখন আমায় নামিয়ে দে। আর আব্বু আম্মুকে এই ব্যাপারে একদম বলবি না যে আমি অসুস্থ। আচ্ছা। আমি গেলাম। দেখো না কাল কি করি, তোমায় তো আমি আমার বউ বানিয়েই ছাড়বো। তারপর আঙ্কেলকে ফোন দিলাম। হ্যালো আঙ্কেল। হ্যাঁ জিম বাবা, বলো। আঙ্কেল, মিম আপু তো অনেক অসুস্থ, ভাগ্যিস আমি ছিলাম এখানে, তাই হাসপাতালে নিয়ে যেয়ে ডাক্তার দেখিয়ে আনলাম। কি হয়েছিল মিমের? চিকনগুনিয়া। তুমি মিমকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? আঙ্কেল, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, দেখালাম, ওষুধ কিনে দিলাম, তারপর হোস্টেলে নামিয়ে দিয়ে এই তো আমি আসলাম। আমাকে তো কিছু বলেনি মেয়েটা। এই মেয়েটার একদিন কিছু হয়ে যাবে দেখবি। না আঙ্কেল, চিন্তা করিয়েন না, আমি আছি না। বাবা, ওকে একটু দেখে রাখিস। আচ্ছা আঙ্কেল, আপনি যেহেতু বললেন আর আমি আপনার কথা ফেলতে পারি, অবশ্যই দেখে রাখবো তাকে। আচ্ছা বাবা, ভালো থাকিস। আচ্ছা আঙ্কেল, দোয়া করিয়েন। ফি আমানিল্লাহ। আমিন। যাক, মিমাপুকে দেখে রাখার দায়িত্ব আঙ্কেল আমাকে দিল। খুশিতে তো আমার নাগিন ড্যান্স দেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম। পরের দিন ভার্সিটি যে দাঁড়াতে না দাঁড়াতে কই থেকে যেন মিম এসে আমার শার্টের কলার ধরলো। তুই আব্বুকে কি বলছিস? কই কিছু না তো। সত্যি করে বল। কিছু বলিনি আমি। আমার চিকুনগুনিয়া, তাই না? তুই আমায় খুব যত্ন করে নিয়ে গেছিস ডাক্তারের কাছে, তাই না? আমায় মেডিসিন কিনে দিছিস, তাই না? হ্যাঁ করলাম না। দাঁড়া কুত্তা, তোকে আজ মেরেই ফেলবো। তোকে যে বললাম আব্বু আম্মুকে না বলতে, কেন বললি? ভাবলাম আমি যে এত ভালো কাজ করলাম তা আমার শ্বশুর শাশুড়িকে জানানো উচিত। তাদের জামাই এত ভালো, এটা তাদের জানানো দরকার না? আবার শুরু করলি? ওই, দেখ তো আশেপাশে কিছু আছে কিনা, আজকে আমি ওর মাথা ফাটাবো। দাঁড়াও বাপু, আগে শোনো। আঙ্কেল আমায় আরেকটা দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব? তোমায় দেখে শুনে রাখার। দাঁড়া, আমি তোরে দায়িত্ব দেওয়াচ্ছি। আমি তো বলেই দৌড়। এই কুত্তা, পালাচ্ছিস কই? তোকে আমি আজকে মেরেই ফেলবো। ধরতে পারলে তো। তারপর পালিয়ে সেখান থেকে চলে এলাম। কিছুদিনের জন্য বাসায় গেলাম ছুটি নিয়ে। আমার আম্মু অসুস্থ ছিল তো, তাই কিছুদিন ভার্সিটি থেকে বাইরে থাকলাম। এক সপ্তাহ বাসায় থেকে ভার্সিটিতে এলাম। এসেই যা শুনলাম তাতে প্রচণ্ড শক খেলাম। মিম আপু নাকি এক সিনিয়র ভাইয়ের সাথে রিলেশন শুরু করছে। সকাল সকাল ভার্সিটি গেলাম, কারণ মিম আপুর সাথে দেখা করতে হবে, জানতেই হবে এটা সত্যি না মিথ্যা। ভার্সিটি অনেক সকালবেলা আসার কারণে বসে থাকতে হচ্ছে, এদিকে মনও ভালো না। বসে থাকতে থাকতে আমার বন্ধু আবিদের ফোন। ওই জিম, কই তুই? ভার্সিটিতে। এত তাড়াতাড়ি? দরকার আছে একটু। মেয়ে অপরজন? হুম। কেন, তুই শুনিস না যে আপুর? আমি সব জানি, তুই কি জন্য ফোন দিছিস সেটা বল।
আরে দোস্ত, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাদের নিয়নের আপু আলিশা আছে না? চিনি। আসলে আপু নাম আলিশা আক্তার মেঘা, তাই মেঘা আপু বলে রাখি। ওই আপুর জন্য রক্ত লাগবে এখনই। খুব বড় ঘটনা ঘটতে ধরে বেঁচে গেছে। তার রক্তের গ্রুপ আর তোর রক্তের গ্রুপ একই। তুই হাসপাতালে চলে আয় জিম। কি ঘটতে ধরছিল? এখানে আয়, আগে রক্ত দে, তারপর বলছি। আচ্ছা আমি আসছি, 5 মিনিট লাগবে। আচ্ছা আয়। যদিও বা আমার একটা কথা জানতে হতো, তবু একজন মানুষের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় এটা, তাই হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে যেয়ে দেখি আমার বন্ধুরা সবাই আছে। আসলে আমার বন্ধু নিয়নের বোন হয় মেঘা আপু, তাই আমাদের সবাই আছে। আমি গিয়ে দাঁড়ালাম, সাথে সাথে আমায় নিয়ে যে রক্ত নিল। এটা আমার প্রথমবার রক্ত দেওয়া, তাই মাথাটা একটু ঘুরছিল, তাই কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সবাই তখন আমার কাছে এলো। এখন বলতো কাহিনীটা কি? আসলে আপু একটা ছেলের সাথে সম্পর্ক হতো। আমরাও জানতাম ব্যাপারটা, শুনেছিলাম ছেলেটা ভালো, আমরাও দেখিনি। তো আপু যেটা বলল সেটা হলো আপুকে ডাকছে দেখা করার জন্য। তাদের রিলেশন 1 বছরের উপলক্ষে অনেকবারই গেছে দেখা করতে, কালকেও গেছে। তারা আরও কিছু বন্ধু মিলে আপুকে রেপ করতে আসে। ওই যে পুকুর পাড়টা আছে না পুরাতন বাসার সামনে, ওখানে। কিন্তু ওই সময় অপু আর নিলয় ওই পাশ দিয়ে যাচ্ছিল, দেখে তারা চিৎকার দেয়, তখন পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে আপুকে মেরে যায়, ফলে অনেক রক্ত বের হয়ে যায়। তুই ছেলেটাকে চিনিস না? না, আমি চিনি না। নাম কি জানিস? না, মনে হয় রুদ্র। আপুকে একবার বলতে শুনেছিলাম, কিন্তু একদম সঠিক করে বলতে পারছি না। কই পড়ে? আরে বেটা, নামও জানি না, কই পড়ে কেমনে জানবো? ও সেটাও ঠিক। চল দেখি আপুর কি অবস্থা। চল চল। আপুর বেডের কাছে গেলাম, এখনো ঘুমাচ্ছে। ডাক্তার বলছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যদি রক্তের ব্যবস্থা তাড়াতাড়ি না করা হতো তাহলে তার অবস্থা খারাপ হতেও পারত। ধন্যবাদ দোস্ত, তুই রক্ত না দিলে যে আজকে আপুর কি হতো। আর অপু আর নিলয়, তোদেরও অনেক ধন্যবাদ দোস্ত। এ মামা, বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। তোর বোন তো আমাদেরও বোন, নিজের বোনের সাহায্য করলে কেউ ধন্যবাদ দেয়? তোরাই পরিচিত বন্ধু। বন্ধু, এখন আমায় যেতে হবে রে, ভার্সিটিতে একটু কাজ আছে। পরে এসে মেঘা আপুকে দেখে যাবনি। কি কাজ? আছে দোস্ত। আচ্ছা যা। আচ্ছা। ওখান থেকে বের হয়ে সোজা ভার্সিটি এলাম। এসেই মিম আপুকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পেলাম। আপু একটা ছেলের সাথে ক্যান্টিনে বসে হেসে হেসে কথা বলছে। দেখেই তো মেজাজ গরম হয়ে গেল। আমি যে, মিম আপু, জিম, কবে আসলি? আসছি কালকে। ও দাঁড়া, তোকে পরিচয় করাই দেই। এ হলো নিবিড়, আমার বফ। আর নিবিড়, এ হলো জিম, আমার ভাইয়ের মতো। আব্বু আম্মুর খুব আদরের। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো জিম। কথার গুরুত্ব না দিয়ে, আপু তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। এদিকে আসবে একটু? নিবিড় 1 মিনিট। এদিকে এসে বলল, হ্যাঁ বল। আপু তুমি রিলেশন শুরু করছো? হ্যাঁ করছি, দেখলি তো। কিন্তু আপু তুমি তো জানো আমি তোমায় ভালোবাসি, সে কি আমার থেকে ভালো? আপু ভালোবাসায় বয়স কোনো ম্যাটার করে না। আপু আমি তোমায় ছাড়া বাঁচবো না। আর একবার যদি ভালোবাসি বলছিস না, তোর বাসায় বলে দেবো ফালতু ছেলে। মাথা খারাপ করে দেয় এসব ছেলে। কি হয়েছে, তুমি মারলে কেন জিমকে? কিচ্ছু না, এসব ছেলেদের মুখে না পুরি। চলো। হাত ধরে চলে গেল। আপু আমায় 3টা চড় মারলো, কিছু মনে করতাম না, কিন্তু সবার সামনে মারলো। খুব খারাপ লাগছে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লো। যাকে এত ভালোবাসলাম সেই কিনা এইভাবে, কিছু ভাবতে পারছি না। চলে আসলাম। হোস্টেলে এসে শুয়ে পড়লাম। আমার আবার একটা অভ্যাস আছে, যখন আমার সাথে খারাপ কোনো কিছু ঘটে তখন আমার খুব ঘুম পায়। আসলে সেই অবস্থাটা তাড়াতাড়ি কাটাতে চেষ্টা করি, তাই এসেই ঘুমিয়ে পড়লাম। একেবারেই এক ঘুমে সন্ধ্যা। আবিদ ডাকাডাকি করছে। ওই বেটা ওঠ, আর কত ঘুমাবি? কয়টা বাজে দোস্ত? 4:30। কি সকাল হয়ে গেছে? তুই রাতে ঘুমাইছিলি? না তো। ভার্সিটি থেকে আসার সময় কিছু খাইছিলি? ওই কি বলিস, আমি এগুলো খাই? তাহলে তুই 12টা থেকে 7:30 পর্যন্ত কেমনে ঘুমাইলি ভাই? জানি না, খারাপ লাগছিল তো। কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। তুই বলবি না? আরে পরে বলবো, এখন। আচ্ছা চল এখন। কই যাব? মেঘা আপুকে দেখতে যাবি না? হ্যাঁ যাবো তো। আপুর জ্ঞান ফিরেছে? দুপুরে।
তুই মরার মতো ঘুমাচ্ছিলি তাই ডাকিনি, আমি গেছিলাম দেখা করতে। ও কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো, গেলেই দেখতে পাবি। আচ্ছা, আগে কিছু খেতে হবে দোস্ত, সকাল থেকে কিছু খাইনি। তোর জন্য খাবার রাখা আছে, খেয়ে নে। আচ্ছা দোস্ত, আমি ফ্রেশ হয়ে খেয়ে বের হচ্ছি, তুই দাঁড়া। আমি আসি, তুই তাড়াতাড়ি কর। আচ্ছা। ঘুমটা হয়ে ভালো লাগছে, শুধু ভালো না, অনেক ভালোই লাগছিল। হালকা হালকা অনুভব হচ্ছে শরীরটার মধ্যে। রাতের বেলা গোসল করলাম, আরও ফ্রেশ লাগছে এখন। খাওয়া দাওয়া করে বের হলাম মেঘা আপুকে দেখতে। এতক্ষণ সময় আমার সাথে যে সকালে কি হয়েছিল তা মনেই ছিল না। স্বাভাবিকভাবেই আপুকে দেখার জন্য গেলাম। হাসপাতালে আমাদের ম্যাচ থেকে খানিকটা দূরে, তাই আমরা রিক্সা করে গেলাম। হাসপাতালে ঢোকার পর আপুর বেডের কাছে গেলাম, যেয়ে দেখি আপু শুয়ে আছে। তবে দেখে মনে হচ্ছে আগের থেকে ভালো অবস্থায় আছে। আন্টির সাথে কথা বলছিল, সাথে আঙ্কেলও নিয়ন আছে। আমাদের দেখে, জিম, কেমন আছো? যেহেতু নিয়নের বোন তাই আগে থেকে চিনতো আমাদের। ভালো আছি আপু, তোমার অবস্থা এখন কেমন? আগের থেকে ভালো। জ্ঞান ফেরার পর থেকে ভালো লাগছে। শুনলাম তুমি নাকি আমায় রক্ত দিয়েছো, অনেক ধন্যবাদ তোমাকে। এগুলা কি বলছো আপু? তুমি নিয়নের বোন মানে আমাদেরও বোন। নিজের বোনকে রক্ত দিলে বুঝি ধন্যবাদ দিতে হয়? ভুল হয়ে গেছে। তোমাকে দেখে ভালো লাগছে আপু। আপু, তোমার থেকে কিছু জানার ছিল। কি ব্যাপারে বলতে চাচ্ছ? হুম। আচ্ছা বলো, কি শুনবে? ছেলেটাকে? ওর নাম রিয়ান। কিন্তু নিয়ন যে বলল রুদ্র। না না, রুদ্র তো আমার বন্ধু। ও আচ্ছা, কতদিন থেকে তোমাদের সম্পর্ক? 1.5 বছর। এবার বিস্তারিত বলো একটু, মানে যদি না কোনো প্রবলেম থাকে তোমার বলতে। না না, কোনো প্রবলেম নেই। আসলে রিয়ানের সাথে সম্পর্কটা শুরু হয় 1.5 বছর আগে। ও অনেক ভালো একটা ছেলে ছিল, সবাই বলতো, সবার সাথে ভালো ব্যবহার করত। যেহেতু সে নতুন ছিল তাই কেউ তার পরিচয় ভালো করে জানতো না। আমাদের 2 ব্যাচ সিনিয়র ছিল, সবাই পছন্দ করতো তাকে। তো একদিন সে হঠাৎ করে আমায় প্রপোজ করে। আমি আবার তার থেকে কিছুদিন সময় নেই ভাবার জন্য। দেখলাম সে ভালো, একটা ভালো পরিচয় আছে তার কলেজে, তাই রাজি হয়ে যাই। সে বলতে পারবো না আমার কতটুকু খেয়াল রাখতো, তবে প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি। তার সাথে অনেক ভালো সময় যাচ্ছিল, আমাদের সম্পর্কটুকু অনেক পজিটিভ হতে লাগলো দিন দিন। আমার মনে হতো আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। বাসায় ব্যাপারটা বলি, সব কিছু বলি না, শুধু বলি যে আমার পছন্দের ছেলে আছে, সে খুব ভালো। সবাই মেনে নেয়। সময়টুকু এত ভালো কাটছিল যে আমি কখনো কল্পনাও করতে পারিনি সে এভাবে আমায় ধোকা দিবে। তারপর এলো সেই দিন। সেদিন আমায় তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করে। অনুষ্ঠান শেষ হবার পর বাড়ি ফিরছিলাম, তার এক বন্ধু আমাদের নামিয়ে দিতে চায়। আমরা উঠি, তারা কয়েকজন ছিল। পুকুর পাড়ের কাছে গাড়ি থামায়, আমায় জোর করে নামায়। আমি নামতে না চাইলে আমার মাথা ফাটিয়ে দেয়। তারপর তো অজ্ঞান হয়ে পড়ি, আর কিছু মনে নাই আমার। ছেলেটার ছবি আছে তোমার কাছে? আমার মোবাইল ছিল, কিন্তু সেটা তো সেদিন হারিয়ে ফেলেছি। ও আচ্ছা, তুমি চিন্তা করিও না আপু, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা। যদিও বা আমি এই শহরের ছেলে না, কিন্তু আমার সব ক্লোজ ফ্রেন্ড এই শহরেরই, তাই একটু ভাব নেই। আপু, আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। রিয়ানের বাসা কই? নোয়াখালী। ও আচ্ছা, এটা আগে বলবা তো? কেন? না কিছু না, তুমি বিশ্রাম করো। আচ্ছা। নিয়ন, এদিকে আয় তো একটু। হ্যাঁ বল। জানি সে তো ছেলে কোথাকার। আপুর হয়তো ততটা ধারণাই নেই যে ওই ছেলে কেমন। আমাদের কিছু করতে হবে দোস্ত। আচ্ছা দেখ তোরা কি করা যায়। আচ্ছা, আজকে আসি। আচ্ছা, সাবধানে যা। রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম আপুর সাথে এমন ঘটনা ঘটলো, তাহলে অনেকের সাথে এমন ঘটেছে হয়তো। ভাবতে ভাবতেই হোস্টেলে চলে এলাম। রাতের বেলা হঠাৎ দিনের ঘটনাটা মনে পড়লো। মিম আপু এটা কিভাবে করতে পারলো? আমি তাকে এত ভালোবাসি আর সে কিনা আমায় সবার সামনে চড় মারলো। আর কখন আপুকে বিরক্ত করব না। আপু ভালো থাকুক, এটাই আমি চাই। যেহেতু সে তার মনের মানুষ পেয়ে গেছে, এখন আর তাকে অযথা কেন বিরক্ত করব? কি রে, কি ভাবছিস? ভাবনায় ছেদ ধরালো। কিছু না। আচ্ছা দোস্ত, তুই না বললি নিলয়কে নোয়াখালীর লোক কেমন হয়? আচ্ছা, তারা কেমন হয়? জানিস না? না। তুই কি উগান্ডা থেকে আগত নাকি? ধুর, বল না। না রে, নোয়াখালী এমন এক জায়গা যেখানে অধিকাংশ লোক আমাদের থেকে অনেক চালাক আর চতুর। তাদের ভাষা সহজে কোনো মানুষের বোধগম্য নয়। এক কথায় বলি, আমাদের ভাষায় তারা হলো টাউট প্রকৃতির লোক। তাই তো সেখানে যেতে সরকার ভিসার ব্যবস্থা করেছে।
আর আমাদের পার্শ্ববর্তী দেশও বটে। এজন্য। হুম। আচ্ছা, ঘুমা তাহলে। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। যদিও বা আজকে আমার ঘুম আসবে না, তবুও চোখ বন্ধ করলাম। মিম আপুর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এর কথা মনে পড়ছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমাই পড়ছি। সকালবেলা উঠলাম, উঠেই মন খারাপ হয়ে গেল। এতদিন তো ভার্সিটি যেতাম মিম আপুকে দেখার জন্য, আজকে কিসের জন্য যাব? দূর, আজকে যাবই না। কিন্তু আবিদ অনেক জোরাজোরি করে ভার্সিটি নিয়ে গেল। ভার্সিটি যেয়ে পৌঁছেছি, এমন সময় গেটের সামনে দেখি মিম আপু তার বফকে নিয়ে ভার্সিটিতে ঢুকছে। আবার মন খারাপ হয়ে গেল, কিন্তু তবুও গেলাম। এক ফ্রেন্ড আমাদের কাছে আসলো, এসেই একটা কাহিনী হয়ে গেছে জিম। কি? অনেক জানতে পেরেছে ছেলেটাকে। কিভাবে? জানি না, তবে ওই তোদের ডাকলো। কোথায়? আমরা যেখানে আড্ডা দিই সেইখানে। চলো তাহলে। হ্যাঁ চল। রিয়ানের সাথে দেখা হওয়ার পর থেকে মাথার ভিতর একটা জিনিস ঢুকছে না। কি বিষয় জানতে পারলো নিয়ন, শুধু আগ্রহটা বাড়ছে। তাই দেরি না করে আমরা সবাই যেখানে আমরা আড্ডা দেই সেখানে গেলাম। আমরা ভার্সিটির বড় বট গাছের নিচে আড্ডা দিতাম সব বন্ধুরা মিলে, তাই সেখানে গেলাম। গিয়ে দেখি সেখানে নিয়ন সহ আমাদের কয়েকজন বন্ধু বসে আছে। নিয়নকে দেখে অনেকটা অন্যমনস্ক মনে হচ্ছে, তাই তার কাছে গেলাম। তোর এই অবস্থা কেন? ও তুই বলিস না বন্ধু, একটা বিষয় জানতে পারছি। কি বিষয়? সেটা বলার জন্যই তো তাড়াতাড়ি ডাকলাম তোদের। বল তাহলে। আপু যে রিয়ানের কথা বলছিল না, তার খবর পেয়েছি। কি বলিস, কই খবর পাইলি? অনেক কষ্ট করে বের করেছি দোস্ত। এই যে, এটাও ঠিকানা। তো কার জন্য অপেক্ষা করছি, চল যাই। যাব, তবে এখন না। কেন? মনে নেই আজকে কার ক্লাস আছে? কার? শ্রুতি ম্যামের। ও আচ্ছা, তাহলে তো ফাঁকি দেওয়াই যাবে না। চল। কি ভাবছেন আমরা ম্যামকে দেখতে যাচ্ছি? ভুল, আসলে নাম শ্রুতি, কিন্তু কাজে বিশ্রুতি। দেখতেও হাতির মহিলা ভার্সন, আর ব্যবহারও সেরকম। তাই তার ক্লাস ফাঁকি দিলে অবস্থা খারাপ করে ছাড়বেন। ক্লাসে যাচ্ছিলাম, নিবিড় ভাইয়ার সাথে দেখা। হাজার হোক আমার সতীন, তাই মনে হয় কথা বলল। এই জিম, ভাইয়া। কেমন আছো? ভালো, আপনি? ভালো। ও আসলে সেদিন মিম তোমার সাথে যা করলো ঠিক করে নাই, তাই তো তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা ভাইয়া, আমার তো এখন ক্লাস আছে, তাই আমাকে যেতে হবে, পরে কথা বলবো। আচ্ছা, কিন্তু বলিও ক্লাস শেষে ক্যান্টিনে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি আসার চেষ্টা করব। আচ্ছা। নিবিড় ভাইয়ার আচরণ ভালো লাগলো, তাই ঠিক করলাম যেহেতু মিম আপু ডাকছে, তাই ক্লাস শেষ করে দেখা করব। তারপর ক্লাসের দিকে রওনা দিলাম। ক্লাস শুরু হয়ে গেছে, পড়লাম মহা মুসিবতে। এই ম্যাম শুরু হলো থ্রেট। অনেকক্ষণ দেওয়ার পর ক্লাসে ঢুকতে দিল। ক্লাস শেষ করে বন্ধুদের বললাম, তোরা বাইরে অপেক্ষা কর, আমি একটু আসছি। এই সময় তোর কি কাজের কথা মনে পড়লো? যা তোরা, আমি যাচ্ছি, শুধু 5 মিনিট দে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা বলেই ক্যান্টিনে গেলাম। দেখি মিম আপু আর নিবিড় ভাইয়া বসা আছে। আমি কাছে গেলাম। আপু ডাকছিলে আমায়? জিম, কেমন আছিস? খুব ভালো। তুই এখনো আমার উপর রেগে আছিস? না, বলো কি বলবা। দেখ, তুই আমার ভাইয়ের মতো। আমার বাবা মাও তোকে তাদের সন্তানের মতো মনে করে। তার উপরে আমি তোর থেকে বড়, তাই তোর উপরে হাত তুলেছিলাম। কিন্তু তারপর থেকেই বিশ্বাস কর, আমি অনুতপ্ততাই ভুগছি। তাই নিবিড়ের মাধ্যমে তোকে ডাকলাম। আমায় মাফ করে দে বোন হিসাবে। আচ্ছা আপু, কোনো ব্যাপার না, তোমাদের একসাথে ভালো লাগলো দেখে। ধন্যবাদ। তোমাকেও। আচ্ছা আমি গেলাম। কোথায় যাবি? তারপর সব বললাম। আমার বড় আপুর সাথে প্রেম করার হলো না বোধহয়। যাক, বাদ দেই। আমার বন্ধুরা আবার আমার জন্য অপেক্ষা করছে, তাদের কাছে গেলাম। সবাই মিলে রিয়ানের বাসায় যাই, তার বাসায় গিয়ে তাকে পাই। তাকে নিয়ে তার বন্ধুদের কাছে যাই, তাদের সবাইকে নিয়ে আসি। ভাবছেন কি হচ্ছে, তাই না? দেখতে থাকুন। বলছিলাম না আমার বন্ধুরা সবাই স্থানীয়, আমি আর অপু শুধু বাইরের। আবিদের চাচ্চু রাজনীতি লোক, তাই তার সাহায্য নিয়ে সবাইকে ধরে ফেলি। বেশি বেগ পেতে হয়নি। তারপর তাদের সবাইকে নিয়ে আসি মেঘা আপুদের বাসায়। মেঘা আপু রিয়ানকে 2টো থাপ্পড় মারে, সবাই তার কাছে ক্ষমা চায়। তারপর আমরা সবাইকে পুলিশের হাতে তুলে দেই। এই সব কিছুর প্ল্যান করেছিলাম আমি। যেহেতু আমাদের কাছে প্রমাণ আছে, সেহেতু সহজে ছাড়া পাবে না। মেঘা আপু তাড়াতাড়ি সুস্থ হওয়ায় তাকে আজকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। আর আজকে সবাইকে ধরতে পারায় আপু খুব খুশি। জিম, জি আপু। অনেক ধন্যবাদ তোমাকে। আর এইসব দিতে মানা করছিলাম না? দেওয়া জরুরি ছিল, তাই দিছি। মানে? কিছু না।
আচ্ছা আপু, আমি গেলাম। আচ্ছা। নিজের খেয়াল রেখো। আচ্ছা। বাই। বাই। তারপর আন্টি অনেক জোরাজোরি করে আমাদের খাওয়ালো। খাওয়া দাওয়ার পর হোস্টেলে চলে এলাম। রাতে আবার মিমাপুর কথা মনে পড়লো। সব শেষ। ফেসবুকেতে গেলাম, সেখানে আপু আবার স্ট্যাটাস দিছে, ইনেন ওপেন রিলেশনশিপ উইথ নিবিড় হোসেন। এটা দেখে আরও খারাপ লাগলো। বের হয়ে আসলাম ফেসবুক থেকে, রুমের বাইরে গেলাম। ভাবছি আমার আশা শেষ, আর বড় আপুর সাথে প্রেম করা হলো না। ভাবতে ভাবতেই একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? না, কে বলছেন? আসলে আমি মেঘা। ও আচ্ছা, মেঘা আপু, তোমার নাম্বার সেভ করা নাই তো? ও হ্যাঁ, এখন কেমন আছো আপু? যেমনটা দেখে গেলে ঠিক তেমনই আছি। ও, থাকা ভালো। খাওয়া দাওয়া করলা? কি বলছো, তোমাদের বাসায় না খেয়ে আসলাম? বাসায় তো তুমি ছিলে। ইস, মনে ছিল না। মন কোথায় থাকে? মন মনে হয় আবার হারায় গেছে। তাই বুঝি। তাহলে এবার ভালো না খারাপের কাছে গেছে? ভালোর কাছেই গেছে। বা বুঝেই ফেলছো? দেখলে তো বুঝবই, তাই না? এত তাড়াতাড়ি মন হারাই গেল? কি করব বলো, মন যে ভালো মানুষকে পেলে আর আটকানো যায় না। ও আচ্ছা, হুম, তো সে কে? বোঝার সময় এলে ঠিক সে বুঝবে। মানে? কিছু না, বাই। কেটে দিল। আজব তো, কি যে বলে গেল কিছুই বুঝলাম না। যাই হোক, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। সারাদিনে অনেক ধকল গেছে। সকালবেলা ফ্রেশ হচ্ছিলাম, দেখি নিয়নের ফোন। হ্যাঁ বলো। দোস্ত, একটা কাজ করতে পারবি? কি কাজ? মেঘা আপুকে একটু কলেজে নিয়ে যাবি? আসলে আমি নিয়ে যেতাম, কিন্তু আমার একটা কাজ আছে, তাই যদি তুই নিয়ে যাইতি। আচ্ছা, আমি নিয়ে যাব এখন। ধন্যবাদ দোস্ত। হুরশালা। হুম। হ্যাঁ। আরে আসিস। আচ্ছা। তারপর গেলাম মেঘা আপুদের বাসায়। যে দেখে আপু আগে থেকে তৈরি আছে, তাই আপুকে নিয়ে কলেজের দিকে রওনা হলাম। মেঘা আপুকে নিয়ে ভার্সিটিতে এলাম। সারা রাস্তায় আপু আমাদের দিকে সরে আসছিল। নিজের ভিতরে কেমন যেন একটা কিছু কাজ করছে, তাই তাড়াতাড়ি ভাড়া মিটিয়ে কলেজের দিকে গেলাম। আপু পিছন থেকে অনেকবার ডাকলো, আমি না শোনার ভান করে গেলাম। ক্লাসে ঢুকলাম। এদিকে ক্লাস চলছে আর ওদিকে আমি ভাবছি কি হচ্ছে আমার সাথে। মেঘা আপুকে আমার প্রেমে পড়ে গেল? না না, এটা কিভাবে সম্ভব? আমার মাথায় কিছুই ঢুকছে না। যেই যাক, আমার আশা পূরণ হবে। আর অন্যদিকে মনে হচ্ছে না না আপু শুধু ফ্রেন্ডলি ব্যবহার করছে আমার সাথে। ভাই, এ চিন্তায় মনে হচ্ছে পাগল হয়ে যাব আমি। কিন্তু আছে না আমার কিছু কলিজার বন্ধু, তারা থাকতে এত তাড়াতাড়ি পাগল হয় কিভাবে? কি ব্যাপার দোস্ত, কিসের এত ভাবনা তোমার? আরে না, কিছু না। না না, কিছু তো আছে। আমাদের কাছেও লুকাবি? দোস্ত আমাদের মনে হয় প্রেমে পড়েছে। তুই বেশি বুঝিস না। আমায় তো বুঝতেই হবে রে। ভাই তুই বুঝতে থাক, আমি গেলাম। কই যাস? আগে ট্রিট তো দে। কিসের জন্য? সেটা পরে বুঝতে পারবি, আগে ট্রিট দে। আমি ভাবতাম যে এই বেটারা আমার অবস্থা না বুঝলেও তুই সারাক্ষণ আমার সাথে থাকিস, তুই আমার ব্যাপারটা বুঝবি। এখন তো দেখি তুইও আমার পকেট খালি করার উপর লেগে থাকিস। এত শত কথা বাদ দে, এখন বল দিবি কি না? আরে ভাই বলবি তো, কি জন্য ট্রিট চাচ্ছিস? বন্ধুর কাছ থেকে ট্রিট চাচ্ছি, সেখানেও তুই কারণ খুঁজতেছিস? যা লাগবে না। এই ইমোশন কালো মেইলগুলো করবি না, মেরে ভর্তা বানাই দিব। হাসবি না খেতে যাবি? চল চল, সময় নষ্ট করিস না। জিম কখন রং পাল্টাই তার কোনো ওয়ারেন্টি নাই। ওই শালা চুপ থাক। আচ্ছা দুলা ভাই। বাহ বাহ, ভালো, চল। চল সবাই। ভাবলাম বন্ধু হয় মানিব্যাগের একটু সম্মান রাখবে। 500 নিয়ে গেছিলাম হাতে, একটা চকলেট ধরাই দিল। তার মধ্যে আবার আমি কিছুই খাইনি। মানে 3 জনে আমার 500 টাকা 30 মিনিটে শেষ করলো। হায় রে বন্ধু, তোরা মহান। ক্যান্টিন থেকে বেরোচ্ছি, দেখি মিমাপু আসছে, সাথে নিবিড় ভাইয়া ছিল না। আমাকে দেখে, জিম যে, কেমন আছিস? ভালো আপু, আপনি? ভালো না রে, তোর নিবিড় ভাইয়া অসুস্থ তো। নিবিড় ভাইয়া অসুস্থ আর ভালো নেই মিমাপু? কি ভালোবাসা! কি হয়েছে ভাইয়ার? আর বলিস না, কালকে হাত কেটে ফেলছে, কি জানি কাটতে চেয়ে। কতগুলো সেলাই দিল? না, সেলাই দেয়নি, হাতে ব্যান্ডেজ টেপ দিছে। কি মাইডালা, সামান্য হাত কাটার জন্য এমন রিয়াকশন? বড় কিছু হইলে তো মনে হয় হার্ট অ্যাটাক করবে এই মেয়ে। আপু আমি যাই, আমার একটু কাজ আছে। এতক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব মিমাপুর কথা শুনে। প্রেমে পড়লে মানুষ নাকি বিবেক বুদ্ধি হারাই ফেলে, কথাটা শুনেছিলাম। আজকে নিজের চোখে দেখলাম। ভালো হইছে, এই মেয়ের পিছনে ঘোরা বাদ দিছি।
না হলে নিজের সাথে সাথে আমাকেও পাগল বানাই দিত। আচ্ছা যা। বলেই কেটে পড়লাম। যাক বাবা, বাঁচলাম। গেট দিয়ে বের হচ্ছিলাম, সাথে আছে অপু। এমন সময় পিছন থেকে মেঘা আপুর ডাক। এই জিম, জি আপু বলো। তোমার সাথে কিছু কথা আছে। বলো। অপু একটু সামনে যাও তো। মেঘা আপুকে বলল কথাটা। অপু সামনে যাওয়ার সাথে সাথে আমার শার্টের গলা ধরলো। ওই ক্যান্টিনের সামনে যে মেয়ের সাথে কথা বললা সে কে? মিম আপু। তার নাম যে মিম তা আমি জানি, এবং এও জানি সে আমাদের থেকে সিনিয়র, কিন্তু তার সাথে কথা বলবে কেন তুমি? আরে মিম আপু আমার আপু হয়, আমার বাবার বন্ধুর মেয়ে। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আগের কথা বাদ, এখন থেকে কোনো মেয়ের সাথে কথা বলবা না, ঠিক আছে? দাঁড়াও, কেন শুনবো তোমার কথা? কারণ আমি বলছি তাই শুনবা। আর যদি না শুনি? তাহলে তোমার ছুরি দিয়ে কেটে তোমার টুকরোগুলো পানিতে ফালাই দিব। বলেই চলে গেল। আর হ্যাঁ, আমায় কিছু বলার সুযোগ না দিয়ে মেঘা আপুর এই রূপ দেখে আমি সত্যিই শিহরিত। মাথা কাজ করছে না। হোস্টেলে চলে এলাম আর ভাবনাই শুধুই মেঘা আপু। তাহলে কি সত্যি আপু আমায় ভালোবাসলো, না এসব কিছু অন্য কিছু? দেখতে হবে। রাতে ফেসবুকেতে ছিলাম, মেঘা আপুর ফোন। এই যে স্যার, কি করছেন? কথা বলছি। কার সাথে? মিম আপুর সাথে। কি তোমায় না বারণ করেছিলাম? তুই বারণ করা কে? আমি কে কালকে তোমাকে দেখাবো। আমি বারণ করার কে? শুধু ভার্সিটি আয় কালকে, তারপর তোকে দেখাবো। আচ্ছা, বলার আগে ফোনটা কেটে গেল। যাক, মনে হয় খুব রাগ করেছে। এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আপুর কাছে থেকে সত্যিটা বের করার। সকালে মেঘা আপু ভার্সিটিতে যেয়ে আমায় খোঁজ করতে লাগলো। আমায় পেলো বট গাছের নিচে মিম আপুর সাথে কথা বলার সময়। শুধু দেখলাম চোখ মুছলো, তারপর চলে গেল। তার আগেই রাতে আপুর মাধ্যমে মেঘা আপুকে জানাই দেই যে আমি মিম আপুকে ভালোবাসি আর কালকে তাকে সে কথা বলবো। আর এই প্ল্যানে মিম আপু আমার সাথে থাকে। তাই যখন মেঘা আপু এসেছিল তখন আমরা একে অন্যের হাত ধরেছিলাম। যাক, প্ল্যানটা কাজে দিয়েছে। আপু কান্না করেছে, এটাই তার প্রমাণ। ওই, এখনকার জন্য অপেক্ষা করছিস, যা মেঘার কাছে। থ্যাংক ইউ আপু। হইছে, এখন যা। আচ্ছা। পরে সব জানাস। কেন আপনাকে জানাবো? বলে চলে এসে গেছি। মেঘা আপুকে খুঁজতে লাগলাম। পেলাম কলেজ পুকুর পাড়ে। এখানে অনেকটা নিরিবিলি। তা আপুর কাছে গেলাম। ঘুরে দেখলো, কিন্তু কথা বললো না। হ্যালো আপু। কি? না কিছু না, ভালো আছো? অনেক ভালো। ও। কথাটা কিভাবে যে শুরু করি। আচ্ছা আপু, তুমি কি আমায় ভালোবাসো? তোমাকে ভালোবাসতে আমার বইয়েই গেছে। ও, এটাই জানার ছিল। যাক, আবার মিমাপুর পিছনে লেগে থাকি। একদিন তো পড়বেই। আর এক পা বাড়ালে তোর পা ভেঙে দিব। এ মা, কেন? ওই, তুই বুঝিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? তুই যেদিন আমায় রক্ত দিলি সেদিনও আমার তোকে ভালো লেগেছিল। এরপর যখন রিয়ানকে আমার কারণে নিয়ে এলি সেদিনই তোকে ভালোবেসে ফেলি। এতদিন তোকে বোঝার চেষ্টা করলাম আর তুই বুঝলি না আমি তোকে কতটা ভালোবাসি। এসব নাটক ছিল? কি? নাটক ছিল। আজকে তোকে আমি সত্যিই মেরে ফেলবো শয়তান। আমি দিলাম দৌড়। শেষ পর্যন্ত কিনা এমন বউ পেলাম। মেঘা আপুর দৌড়ানি খেয়ে কোনো মতে বাঁচলাম। তবে একটা জিনিস জানলাম তো, যে মেঘা আপুও আমায় ভালোবাসে। যাক, সিনিয়র আপুর সাথে শেষ পর্যন্ত প্রেম হয়ে গেল। এখন ভালোবাসা চলবে উড়াধুরা, কিন্তু কিছু তো একটা দিয়ে শুরু করতে হবে নাকি? তাই ফুল খুঁজতে থাকলাম। কিন্তু আমাদের ভার্সিটিতে এত প্রেমিক প্রেমিকা আছে যাদের কারণে সব ফুল আগেই শেষ হয়ে গেছে। তাই কি করা যায় ভাবতে লাগলাম। মেঘা আপু তার বান্ধবীদের সাথে বসে আছে, দেখে মনে হচ্ছে অনেক খুশি আজ। যাই, আর দেরি না করি। আমায় সামনে দেখেই রেগে আগুন, চোখ মুখ লাল করে ফেলেছে। যা, কি করলাম আমি আবার? তার বান্ধবীগুলো হাসাহাসি করছে। ও, বুঝলাম, সব নষ্টের গোড়া তাহলে এরাই। মনে মনে ভাবছি রিলেশনটা শুরু হোক, তারপর তোমাদের দেখে নিব আপু লোক। তারা সবাই চলে গেল। আপু উঠে এলো আমার কাছে। ওই, হাতে কি তোমার? কদু। কদু দিয়ে কি করবে? তোমায় তো প্রপোজ করা হয়নি। ভাবলাম রাগ করে আছো, প্রপোজ করলে রাগও ভেঙে যাবে, আবার রিলেশনও শুরু হবে। কুত্তা, তাই বলে কদু? দুনিয়াতে আর কিছু পেলেই না কদু দিয়ে কেউ প্রপোজ করে? আরে বলো না, গেলাম ফুল নিতে, কিন্তু নাই, সব শেষ করে দিছে হারামির বাচ্চাগুলো। পরে দেখি সেখানে কদু অনেকগুলো। মনে হয় কদুর গাছ লাগাইছে ভার্সিটির বাগানে।
তাই ভাবলাম যখন গোলাপ নেই তখন কদুই ব্যবহার করি। তাই তোমার জন্য কষ্ট করে কাঁটাতার টোপকে এই কদু নিয়ে এসেছি। কদু তাই না? দাও কদু দাও। আজকে যদি কদু তোমার মাথায় না ভাঙতে পারছি তাহলে আমার নাম মেঘা নয়। এত রাগ করো কেন? আমি তো ভালো জিনিসই আনছি। এটা বাসায় নিয়ে যেয়ে রান্না করেও খেতে পারবে। তোর কদু তুই নিয়ে যা, লাগবে না তোর প্রপোজ করতে। তুই তোর কদু নিয়ে থাক, আমি গেলাম। ওই শোনা, কই যাও? কদুটা তো অন্তত নিয়ে যাও। ধুর, এত কষ্ট করে কদুটা নিয়ে আসলাম আর না নিয়েই চলে গেল। যেই লাও সেই কদু হইল। যাই, এটা তো কোনো কাজে লাগাতে হবে, তাই বিক্রি করে দেই, সাথে কিছু আয়ও হবে কি বলেন? হা 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 হা। কদু 20 টাকা দিয়ে বিক্রি করলাম। তারপর বন্ধুদের কাছে আসলাম। কি মামা, কই থেকে আসলি? কদু বিক্রি করতে গেছিলাম। হ্যাঁ, কস কি? কই পাইলি কদু? কদুর ব্যবসা শুরু করলি নাকি? আরে না শালাবাবু, আসলে না, এদের বলা যাবে না, শালারা পচাবে এখন আমায়। আসলে হয়েছে কি, তার আগেই মেঘা আপুর আগমন। আমি বলছি কি হইছে? তুমি কেন বলতে যাবা? আমি বলছি তো। থাক, আপনাকে কষ্ট করতে হবে না। আমি বলছি, তোমাদের এই উগান্ডিয়ান বন্ধু আমায় কদু দিয়ে প্রপোজ করতে গেছিল, আর কিছু পায়নি নাকি, এই জন্য সেই কদু আবার বিক্রি করে আসলো। একে একটু বোঝাও আর একটু সামলিয়ে রাখো, কখন যে আমার পিটন খাবে। কদু দিয়ে আমার বান্ধবীদের সামনে আমায় প্রপোজ করতে গেছে, আমার সম্মানের 12টা বাজায় দিছে। তার উপর কদু দিয়ে দাঁত বের করে হাসতে ধরছিল। একে তোমরা আগে সামলাও। এই যে নিজের সম্মান গেছে দেখে আমার সম্মানেরও ফালুদা বানাই দিল। কি? কদু দিয়ে প্রপোজ? কি আইডিয়া দোস্ত! এসব আইডিয়া কই থেকে আসে তোর মাথায়? আরে বাহ দুলাভাই বাহ, তুই তো ইতিহাস রচনা করবি। কদু দিয়ে প্রপোজ করে, এসব বুদ্ধি কোথা থেকে আসে তোর মাথায় বলতো? আসলে কি বলছিস মামা, কথা কি সত্য? কদু দিয়ে প্রপোজ? তোকে নোবেল দেওয়া উচিত, সাথে একটা অস্কারও। তুই তো কিংবদন্তি। আইডিয়াটা পাইলি কই, বল বল। হয়েছে কি? আরে বল বল, লজ্জা পাস না, বল। ব্যাটারা বলতে দিচ্ছিস কই? বলার আগেই তো কথা বলছিস, কি বলবো তাহলে? বলার সময় তো দিবি। তোমরাই শুনো এর কাহিনী, আমি গেলাম। যদি আবার এরকম করে তাহলে ভর্তা বানায় দিব। আমি গেলাম। আচ্ছা আপু যা। জিম, তুই বল। তারপর পুরো কাহিনী তাদেরকে ফিল্মি স্টাইলে বললাম, কিন্তু সব শোনার পর শালারা হাসতে লাগলো। কিছু করার নাই, মানুষের উন্নতি কেউ চোখে দেখতে পারে না, সবাই হিংসা করে। তারপর কোথায় থেকে যেন আমায় একটা গোলাপ ফুল এনে দিল। যা দুলাভাই, আমার বোনটাকে পটাই আই। এরকম শালা যেন ঘর ঘর জন্ম নিক। লাভ ইউ শালা বাবু। আরে যা আগে, মেঘা আপু রেগে আছে। আচ্ছা, তারপর মেঘা আপুকে গিয়ে প্রপোজ করলাম। কেমনে করলাম জানতে চেয়ে সময় নষ্ট করবেন না, সেখানেও ভুল করছি তো তাই, তবে মাফ করে দিছে আমায়। তারপর তার হাত ধরে বন্ধুদের সামনে আসি। শুন জিম, আমার বোনের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ছাড়বো না তোকে, আর বাকি সব আমি দেখব। শুধু তোরা খুশি থাক, এটা চাই আমি। দেখতে থাকো, আর আমি তোর বড় দুলাভাই, তাই দুলাভাই বলে ডাকবি, নাম ধরে ডাকবি না। যা ভাগ। হা 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 হা। বিয়েটাও হবে। আজ আমাদের বিয়ে। 5 বছর রিলেশন করার পর আজ বিয়ে আমাদের। পরিবার রাজি করানোর দায়িত্ব নিয়েছিল নিয়ন, আবিদ আর অপু। আমারও ভালো জায়গায় চাকরি হয়, তাই সবাই রাজি করছে, তাই আজকে বিয়েটা সম্ভব হচ্ছে। আমি অনেক খুশি আজ, তবে এর মধ্যেও অনেক ঘটনা আছে। আর সব থেকে বেশি যার জন্য আজ বিয়েটা হচ্ছে সে হলো মেঘা। আমার জন্য সে এতদিন অপেক্ষা। আমাদের রিলেশন শুরু হলো। বড় আপুর সাথে প্রেম করার শখ তো অনেক আগেই পূরণ হয়েছে। এখন মেঘার সাথে বিয়ে, ও সরি, সে তো এখন আমার হবু বউ। আমার আর তাদের পরিবার একটা অনুষ্ঠানের আয়োজন করছে, অনেকেই নিমন্ত্রিত। তার আগে এত আগে চলে না এসে কিছুটা পিছনে ফেরা যাক। মেঘার সাথে রিলেশন শুরু হওয়ার পর থেকেই মেয়েটা আমার যত্ন নিতে শুরু করলো, কিন্তু একটু বেশি। তবে আমার ভালো লাগতো, তার কথা মতো চলতাম তো, তাই বেশি ঝগড়া হতো না। তবে শুনেছিলাম একটা রিলেশনে এই ঝগড়া না থাকলে নাকি রিলেশনটাই অপূর্ণ থাকে, তাই মাঝে মাঝে আমি ওর সাথে ঝগড়া করতাম। হা। পরে অবশ্য আমাকেই তার রাগ ভাঙাতে হতো। মিম আপুর সাথে কথা বলা সহ্য করতো না, একদিন দেখে ফেলে। আমি মাঝে মাঝে লুকিয়ে কথা বলতাম, তো সেদিন দেখে ফেলার পর সে কি কান্না। পরে অনেক কষ্ট করে তার রাগ কমায়। তারপর থেকে মিম আপুর সাথে আর কথা বলতাম না। একদিন আমাদের ভার্সিটির সিনিয়রদের বিদায় হচ্ছে, আমি দেখলাম সব থেকে ওই দিন খুশি ছিল মেঘা। আমি তার কাছে যাই,
কি ব্যাপার, এত খুশি কেন আজ? আজ আমি সব থেকে বেশি খুশি, কিন্তু কেন শুনি? কারণ আজকে আমার সতীন চলে যাচ্ছে ভার্সিটি থেকে। হা হা হা। মাইরালা, কবে সতীন হলো তোমার? কেন, তোমাকে বলতে হবে কেন? না, এমনি বললাম আর কি। কেন, বলার প্রয়োজন নাই বুঝি? না, তোমাকে শোনার কোনো দরকার নাই। যাও তো, আমার একটু মজা নিতে দাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। হুম। পাগলিটা শুধু শুধু অনেক খুশি হয়েছিল সেদিন। হা হা হা। তার তো কথা মনে ছিল না পরের বছর সেও চলে যাবে এই ভার্সিটি ছেড়ে, আর আমায় থাকতে হবে আরও একটি বছর। দেখতে দেখতে ওই বছরটিও শেষ হয়ে গেল। যেদিন শেষ ভার্সিটিতে সেদিন মেঘার সে কি কান্না, আরেকবার দেখতে হলো। সবার সামনে জড়িয়ে ধরেছিল আর কাঁদতে লাগলো। ওই পাগলি, এত কাঁদো কেন? শুধু তো ভার্সিটি ছাড়ছো, দূরে তো আর যাচ্ছ না। জানি না, আমি যাব না, আবার পড়বো। তোমাকে ছাড়া একা থাকতে পারবো না এই 1 বছর। পাগলামি একদম করবা না, ভালো করে পরীক্ষা দিবা। আর আমি তো সবসময় আছি তোমার সাথে। দেখো, এই 1 বছর দেখতে দেখতে কেটে যাবে। তারপর ভালো একটা চাকরি নিয়ে সোজা তোমার বাসায় যাব। আর সাথে তো সবসময় শালাবাবু আছে, চিন্তা করিও না। অনেক কিছু বলে বোঝানোর পর পাগলিটা রাজি হয়। হা হা হা। ভার্সিটি থেকে তার চলে যাবার পর ভাবছিলাম একাকিত্ব বাড়বে, কিন্তু উল্টো আরও বেশি সম্পর্ক মজবুত হতে লাগলো। হঠাৎ করে দেখা করা, সারাদিন কথা বলা, সে যে দূরে এখন সেটা মনেই হতো না। কেটে গেল আরেকটি বছর। একদিকে সম্পর্ক মজবুত হতে থাকলো, আর অন্যদিকে বন্ধুত্ব গাঢ়। নিয়ন, আমি, অপু আর আবিদার কিছু ফ্রেন্ড একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। খুব ভালোভাবেই সবাই পাশ করে বের হই। আর আল্লাহ তাআলা আমাদের বন্ধুত্বটাকে এত মজবুত করলেন যে সবাই একসাথে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করি। আমার আরও 1 বছর লেগে যায় ভালো একটা পজিশন তৈরি করতে। তবে তার আগে নিয়নের মাধ্যমে মেঘার বাবা মায়ের সাথে কথা বলে আব্বু আম্মু কথা পাকাপাকি করে আসে। তারপর আজ বিয়ে, সবাই এসেছে। আমি আর মেঘা পাশাপাশি বসা, শাড়ি পরে মেয়েটাকে আরও সুন্দর লাগছে। ও মিমাপু এসেছে, সাথে তার কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। নিবিড় ভাইয়ার সাথে আপুর বিয়ে হয় 2 বছর আগে। সবাই খুশি। দেখো তো মিমাপুকে কেমন লাগছে? কি? এই আমি কি করলাম, আবার শুধু জিজ্ঞাসা করলাম। আজকে তোমার বিয়ে, কিসের কি নিজের বউয়ের প্রশংসা করবে তা নয়, অন্যের বউয়ের দিকে নজর। এই মা, শুধু তো একটা কথা বললাম। আজকে তুমি চলো, তোমার অবস্থা খারাপ হবেই শয়তান। আজকে না আমাদের বাসর রাত? তোমার বাসর রাত বের করবো আজ। না, এ হতে পারে না। অনেক হয়েছে, এবার থামো। ওকে ম্যাম। স্যার। সত্যিকারের ভালোবাসাগুলোর মনে হয় এভাবে সমাপ্তি হয়। বেঁচে থাকুক সবার ভালোবাসা। কি মামা, হয়ে যাক একটা সেলফি? হ্যাঁ, অবশ্যই। ভাবি রেডি? রেডি। ক্যামেরা বন্দি হলাম আমার সব থেকে প্রিয় 4 জন মানুষের সাথে। ভালো থাকুক তারা, আর আশা করি সবসময় সবাই একসাথেই থাকতে পারবো। আবার দেখা হবে। খোদা হাফেজ।